সরি স্যার, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়ে গিয়েছে। রিফাত সাহেব হুঙ্কার দিয়ে বললেন। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যাবে? এটা তোমার রাগ দেখানোর জায়গা নয়। রাগ দেখাতে হলে, গুন্ডামি করতে হলে ভার্সিটির বাইরে গিয়ে দেখাবে। তখন কেউ কৈফিয়ত চাইবে না। সাফায়েত পরবর্তীতে কিছু বলার সাহস পেল না। তোহা এত সময় চুপ করে থাকলেও এবার মুখ খুলল। স্যার, আমার কিছু বলার আছে। সরু চোখে তাকালেন রিফাত সাহেব। তুমি সেই মেয়েটা না যে ওকে চড় মেরেছিল? জি স্যার, আমার নাম তুহা। তুমি কেন এর মাঝে এসেছো? কোন অধিকারে ওর গায়ে হাত তুলেছিলে তুমি? সাফায়েত কিছু বলবে তার আগে তোহা তাকে ইশারায় থামিয়ে নিজে বলল। আমি সাফায়েতের বেস্ট ফ্রেন্ড। তাদের মাঝে আসার কারণ, ঘটনা মূলত আমাকে ঘিরেই। আজ সকালে করিডোর দিয়ে আসার সময় সিয়াম নামক ছেলেটি আমার সাথে অসভ্যতা করেছিল। সবার সামনে আবার হাত ধরে টানা হেঁচড়া করেছিল। সাফায়েত এটা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেনি, তাই রাগের বশে এসব করে ফেলেছে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি স্যার। কোনো শাস্তি দিতে হলে আমাকে দিতে পারে। সিয়াম ভেবেছিল সে ভিকটিম কার্ড প্লে করে বেঁচে যাবে, কিন্তু তোহার কথা শুনে সে প্রিন্সিপালের দিকে তাকিয়ে বুঝলো তার আর রক্ষে নেই। তুমি কি সিয়ামের কোনো শাস্তি চাও? জি স্যার, পড়াশোনা করার স্থানে এই ধরনের নিম্নমানের কাজ খুবই অসন্তোষজনক। আমি শাস্তির বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আশা করব আপনারা এর যথাযথ ব্যবস্থা নেবেন। ঠিক আছে, তোমরা দুজন এখন আসতে পারো। তবে দ্বিতীয়বার যেন এরকম কিছু না হয়। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। নিজে থেকে কিন্তু কিচ্ছু করতে যাবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। রুম থেকে বেরিয়ে বড় একটা নিঃশ্বাস নিল তুহা। সাফায়েতকে টেনে মেডিসিন রুমে নিয়ে এলো সে। হাত এবং মুখে আঘাত পাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। তবে তার এই নীরবতা সাফায়েতের ভালো লাগছে না। কিরে তোহারানি, কথা বলছিস না কেন? আচ্ছা বাবা, সরি, আমি আর কখনো এরকম করব না। এবার তো কথা বল। তুহা কোনোরূপ উত্তর দিল না। ব্যান্ডেজ করে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। তবে বেশি দূর যেতে পারল না। কয়েক কদম যেতে পিছন থেকে সাফায়েত তার ব্যাগ টেনে নিজের সামনে নিয়ে এলো। এরকম করছিস কেন? আমি কি ভুল করেছি বল? ওকে শিক্ষা না দিলে হতো না? সাফায়েত, ব্যাগ ছাড় আমার। ব্যাগ ছাড়িয়ে চলে যেতে নিলে এবার সাফায়েত তার হাত টেনে ধরল। এবার খানিকটা রাগী স্বরে বলল। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো, হ্যাঁ? এরকম করছিস কেন তুই? আমি তো ভুল কিছু করিনি। প্রিন্সিপালের রুমে যেতে হয়েছে বলে তুই মন খারাপ করেছিস। আরে উনি তো আমাদের বকা দেননি, তাহলে কি হয়েছে? তোহা কোনো প্রকার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এই তো হ্যাঁ, তুই কি সিয়ামের ওইসব কথায় মন খারাপ করেছিস? আমার দিকে তাকা। সাফায়েত তার মুখ নিজের দিকে ফেরালো। তোহার চোখে জল দেখে সাফায়েত অস্থির হয়ে উঠল। বুঝলো সিয়ামের কথায় সে আঘাত পেয়েছে। আরে আরে তো হারানি, কান্না করছিস কেন? দেখ, ও তো বাজে ছেলে, ওর চিন্তা ভাবনাও বাজে। তুই কেন শুধু শুধু ওর কথায় মাথায় নিয়ে বসে আছিস বলতো? দেখ আমার দিকে। আমরা তো জানি আমরা স্বচ্ছ, আমাদের বন্ধুত্ব স্বচ্ছ। তাহলে বাহিরের মানুষের কথা কেন গায়ে মাখবো? তোহার কি হলো সে জানে না, আচমকা হাউমাউ করে কান্না শুরু করে দিল। সাফায়েত যত্ন সহকারে তার কপালটা নিজের বুকে ঠেকালো। বেশ কিছু সময় পর নিজেই তা সরিয়ে যত্ন সহকারে চোখের জল মুছে দিল। হয়েছে, এবার বাচ্চাদের মতো কান্না বন্ধ কর। আমার শার্টটা ভিজিয়ে দিয়েছিস। দেখ তোর নাকটা পুরো লাল টমেটো হয়ে গিয়েছে। ইস, তুই নাক মুছেছিস নাকি শার্টে? ইউ! বমির নাটক করে বলল সাফায়েত। তোহা তার হাতে একটা চাপড় দিল। পর মুহূর্তে তার দিকে তাকিয়ে হেসে ফেলল। শান্তিতে একটু কান্নাও করতে দিবি না? না, দেবো না। তোমাকে শান্তিতে দেখলে আমার জলে। যা শয়তান, আমার সাথে কথা বলবি না। সাফায়েত তোহার ব্যাগ টেনে নিয়ে যেতে যেতে বলল। আমার অনেক খিদে পেয়েছে, মন ভালো করার মতো কিছু খেয়ে নি। খাওয়া শেষে বিলটা দেওয়ার পর আর কথা বলিস না। সাফায়েতের বাচ্চা, ছাড় আমার ব্যাগ। আমি যাব না তোর সাথে। কিন্তু কে শোনে কার কথা? সাফায়েত ভাবলেশহীনভাবে তাকে টানতে টানতে নিয়ে গেল। নিউজ ফিড স্ক্রল করছিল ইশারা। তার পুরো নিউজ ফিড জুড়ে ক্যাম্পাসের হওয়া সকালের ঘটনার ভিডিও ছড়াছড়ি। কেউ রোমান্টিক ব্যাকগ্রাউন্ড দিয়ে তা এডিট করেছে, তো কেউ ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছে। পরিচিতরা সকালে তাকে মেসেজ দিয়ে জানতে চাইছে সাফায়েতের চর মেরেছে মেয়েটা কে। ইশারা তা দেখেও কোনোরূপ জবাব দিল না। এবার ইশারার তোহার উপর খানিকটা রাগ হচ্ছে। কেন চোর মারতে গেল? ও কি বুঝতে পারেনি এতে সাফায়েতের কতটা সম্মানহানি হবে? এতটা নির্বোধ মানুষ কি করে হয়? কি এমন হয়েছে যে সাফায়েত এতটা রেগে কাউকে আঘাত করছে? আমাকে পর্যন্ত খেয়াল করেনি, কিন্তু তোহা আসতেই সে শান্ত হয়ে গিয়েছে।
ভাবনায় ছেদ পড়ল ফোনের রিংটনে। স্ক্রিনে না সাফায়েত নামটা জলজল করছে। ফোন দেখে ইশারা সকালের ধাক্কা দেওয়ার কথা মনে পড়ে গেল। রাগ হলো তার। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বালিশ দিয়ে কান চেপে শুয়ে পড়ল। অনবরত ফোনের রিংটন সহ্য করতে না পেরে উঠে বসলো সে। রিসিভ করে গম গম কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? দেখছো ফোন রিসিভ করছি না, তাও বারবার কেন ফোন দিচ্ছ? রিসিভ করতেই এত রাগে কণ্ঠ শুনে হকচকিয়ে গেল সাফায়েত। তুতলানো কণ্ঠে বলল, আরে আরে ইসু, কুল কুল, এত রাগে আছো কেন? কেউ কিছু বলেছে? তা জেনে তুমি কি করবে? আমাকে আর কল দিবে না। পুরো দিন পেরিয়ে যাবার পর উনি এসেছে ঢং দেখাতে, আরেকবার ফোন দিলে খবর আছে। আরে ইসরা, শোনো না, এত রেগে আছো কেন? আচ্ছা বাবা, সরি। তুমি তো দেখেছোই সকাল থেকে কি ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। তোহাটাও সারাদিন মন খারাপ করেছিল। এখন তুমিও যদি রাগ করে থাকো তাহলে আমি কোথায় যাব? রাগে কষ্টে নিজের অজান্তে কথাগুলো বলে ফেলল ইশারা। সিয়ামের কথাগুলো সে শুনেছে। তখন থেকেই তার মাথায় হাজারখানিক বাজে চিন্তা এসে ভর করেছে। ফলে নিজের মেজাজ আর অনুভূতি ঠিক রাখতে পারছে না সে। বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল ইশারা। সাফায়েতকে সে ভীষণ ভালোবাসে। সে হারিয়ে গেলে ইশারা একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। ইশারার কথা শুনে সাফায়েত সকালের ঘটনাটা আবারও মনে করতে লাগলো। তখন সে বুঝতে পারল ভুলবশত সে ইশারাকে ধাক্কা দিয়েছিল। সাফায়েত নিজের কপাল চাপড়ালো। হায় হায়, এটা আমি কি করে বুঝলাম? এবার কি করে ইসরাকে মানাবো? আরে আর ধুর। সবকটা ফুল নাড়াচাড়া করে দেখছে তোহা। ঠোঁটের কোণে ঝুলে আছে বিষাদের হাসি। এই ফুল সে নিজের পছন্দের মানুষকে দেওয়ার জন্য কিনেছে। তবে এই ফুলের তোড়া তার পছন্দের পুরুষটা দেবে অন্য এক রমণীকে, যার নাম ইশারা। বেশ কয়েকটা তোড়া দেখার পর একটা তোড়া পছন্দ করল সে। সাফায়েত বিনা বাক্যে সেটাই নিয়ে নিল। পাশাপাশি নীরবে হাঁটছে তোহা এবং সাফায়েত। নীরবতা ভেঙে সাফায়েত অস্থির কণ্ঠে ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ইসরা মানবে তো? তোহা নির্লিপ্ত কণ্ঠে বলল, চেষ্টা করে দেখ। আমি সত্যি বলছি, ওকে আমি খেয়াল করিনি, না বুঝে ওভাবে সরিয়ে দিয়েছিলাম। অনুশোচনা করে বলল সে। মেয়েরা স্বভাব কত একটু কোমল হয়। তোর হঠাৎ আচরণে তার মন খারাপ হয়েছে, তবে তা ক্ষণস্থায়ী। দেখবি তুই ওর সাথে একটু ভালোবেসে ব্যবহার করলে ও স্বাভাবিক হয়ে যাবে। উফ, কথাগুলো বলতে বলতে দুজনে ক্যান্টিনে চলে এসেছে। কোনার একটা টেবিল দেখলো ইশারা একা বসে বই পড়ছে। ফুলের তোড়াটা তোহার কাছ থেকে রেখে সাফায়েত ছুটে তার পিছনে এসে দাঁড়ালো এবং হুট করে হাত দিয়ে চোখ জোড়া চেপে ধরল। ঘাবড়ে গেল ইশারা। চোখ থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো। কে এটা? চোখ ছাড়া বলছি। বিরক্তি নিয়ে বলল সে। সাফায়েত খানিকটা কণ্ঠস্বর পাল্টে বলল, বাবু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আকাশ, তোমার আকাশ। বলে মুখ টিপে হাসল সে। কে আকাশ? কোন আকাশ? ছাড়ুন আমার চোখ, তারপর যা বলার বলুন। কি হলো, ছাড়ুন। সাফায়েত ঘাড় ঘুরিয়ে কিছু দূরে থাকা তোহার দিকে তাকালো। সে ইশারায় বলল ছেড়ে দিতে। এরই মাঝে ইশারা ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এই কে আপনি? হুট করে। সাফায়েতকে দেখে কথা বন্ধ হয়ে গেল তার। রাগের পরবর্তীতে মুখশ্রী গম্ভীরতা ছেয়ে গেল। চুপচাপ চলে আসতে যাবে, কিন্তু সাফায়েত দিল না। জোর করে তাকে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসলো, যেন উঠতে না পারে। তাই হাত জোড়া চেপে ধরল। ইসরা, আমি সত্যি দুঃখিত, অনুতপ্ত আমি। ছেলেটা তোহার সাথে বাজে ব্যবহার করেছে জেনে আমার মেজাজ ঠিক ছিল না তখন, তাই না বুঝে তোমাকে আঘাত করে বসেছি। প্লিজ ইসরা, এবারের মতো ক্ষমা করে দাও। তুমি এভাবে কথা না বলে থাকলে যে আমার ভালো লাগছে না, দম বন্ধ লাগছে। প্লিজ ইসু, এবারের মতো ভুলটা ক্ষমা করে দাও। কথার মাঝে তোহার কাছ থেকে ইশারার অগোচরে তোড়াটা নিয়ে নিল সাফায়েত। সেটা ইশারার দিকে বাড়িয়ে ছোট বাচ্চাদের মতো বলল, যদি তুমি এটা নাও তাহলে বুঝবো আমাকে ক্ষমা করে দিয়েছো। বেশ কিছু সময় পরেও যখন ইশারা তা নিল না, তখন সাফায়েতের মন ভেঙে গেল। মাথা নিচু করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, কি ব্যর্থ প্রেমিকা! প্রেমিকার রাগ ভাঙাতে পারছি না। প্রেমিক সমাজ থেকে না আমাকে বিতাড়িত করে দেয়। এই সিরিয়াস মোমেন্টে সাফায়েতের এক ধরনের হেয়ালিপনা দেখে ইশারা ফিক করে হেসে ফেলল, যা দেখে সাফায়েতের খুশিতে লাফিয়ে উঠল। হেই, তুমি হেসেছো তাই না? তার মানে তুমি আজ রেগে নেই। কই হেসেছি? আমি তো হাসিনি।
হাসি আটকে রেখে বলল সে। সাফায়েত বুঝলো ইশারা তার সাথে মজা নিচ্ছে, তাই সেও মজা নিতে বলল, ও, তাহলে হয়তো আমি ভুল দেখেছি। থাক, আর কি করার। এই ফুলের তোড়া দেখি কাকে দেয়া যায়, সাথে প্রেমিক সমিতি থেকে নামটাও কেটে দিতে হবে। ইশারা তোলাটা কেড়ে নিয়ে বলল, কাকে দেবে শুনি? আমার জন্য আনা জিনিস অন্য কাউকে দিলে খবর আছে। সাফায়েত চোখ ছোট করে তার দিকে তাকালে ইশারা না হেসে পারল না। তাদের এই মান অভিমানের পালা শেষ হয়েছে দেখে তুহা স্বস্তির নিঃশ্বাস নিল। এত সময় পর সাফায়েতের প্রাণ খুলে হাসতে দেখে তারও মন ভালো হয়ে গেল। নীরবে সেখান থেকে সরে এলো সে। ভার্সিটির সময় তখন প্রায় শেষ। সে সময় কোনো পূর্বাভাস ছাড়াই ঝুম করে বৃষ্টি নামল। তোহার কাছে সবসময় ছাতা থাকে বিধায় তার কোনোরূপ চিন্তা ছিল না। এক হাতে ছাতা, অপর হাতে পায়জামা। খানিকটা উঁচু করে ধরে সাবধানে মাঠ পেরিয়ে গেটের কাছে যাচ্ছিল তুহা। সেরকম কোথা থেকে দুজন ছুটে এসে তার ছাতায় ঢুকে তাকে দুপাশ থেকে চেপে ধরল। আচমকা এক ধরনের ঘটনায় চমকে উঠল সে। তবে নিজের পাশে সাফায়েত এবং ইশারাকে দেখে ভীত দূর হলো তার। ওরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কে না কে ধরেছে ভেবে। তোকে আসলেই তুলে নিয়ে যাওয়া দরকার। তুই একা ছাতা নিয়ে বাড়ি চলে যাচ্ছিস, এদিকে যে আমাদের কাছে ছাতা নেই, তুই তো একবারও আমাদের খোঁজও নিলি না। তুহা খানিকটা বিরক্তি নিয়ে বলল, তোমাদের কাছে যে ছাতা নেয় তা আমি কি করে জানবো? আমি কি অন্তর্জামী? তুমি আমাকে না বলেই কোথায় উধাও হয়ে গিয়েছো। নিজেও তা একটাবার ফোন করোনি। আরে বাবা, কুল কুল, এত রেগে যাচ্ছিস কেন? এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মাথা গরম করা ঠিক না। তোর বেশি মাথা গরম হলে যা কিছুক্ষণ বৃষ্টিতে গিয়ে ভিজে আয়। তুহা রাগে চোখে তার দিকে তাকালো। ইশারা পাশ থেকে বলল, উফ, তুমিও না সারাদিন আপুর পেছনে লেগে থাকো। আর বিরক্ত করো না তো। আপু রেগে গেলে ঠেলে তোমাকে ছাতা থেকে বের করে দিবে, তখন ভিজে ভিজে যেতে হবে। আমি ওকে ভয় পাই নাকি? আমাকে ছাতা থেকে বের করে দিলে ওকে আমি ছেড়ে দেবো? তার কথার মাঝে তোহা ছাতাটা সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে ছুটে একটা রিকশায় উঠে গেল। তার দিকে একবারও ফিরে তাকালো না সে। রিকশা চালককে দ্রুত রিকশা টানতে বলল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছে যে সাফায়েত এবং ইশারা বিষয়টা বুঝতে কিছুটা সময় লেগে গেল। অবাক কণ্ঠে বলল সাফায়েত, আমিও তাই ভাবছি, আপু কোনো কথা না বলে এভাবে চলে গেল কেন? রিকশা থেকে নেমে এক ছুটে বাড়ির ছাদে চলে গেল তোহা। ছাদের দরজা বন্ধ করে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে চোখের জল বিসর্জন দিতে লাগলো সে। প্রথমে নীরবে কান্না করলেও একসময় নিজের অনুভূতিকে আর ধরে রাখতে পারল না। ধপ করে মাটিতে বসে পড়ল সে। চিৎকার করে কান্না করতে লাগলো। কেন আমার সাথেই কেন এমনটা হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমি নিজের অনুভূতিকে আটকে রাখতে পারিনি? কেন আমি সাফায়েতকে দেখলে দুর্বল হয়ে পড়ি? কেন তাদের দুজনকে একসাথে দেখলে আমার কষ্ট হয়? সাফায়েত ইশারার মাঝে কি এমন পেয়েছে যা আমার মধ্যে ছিল না? কোন গুণের কারণে সাফায়েত ইশটাকে বেছে নিয়েছে? এত বছর ধরে সে আমাকে দেখছে, একটু কি বুঝলো না আমার অনুভূতি? পরক্ষণে সে চোখ মুছে ফেলল। দাঁড়া, এসব আমি কি বলছি? সাফায়েত কিভাবে বুঝবে? সে যেন না বুঝতে পারে সেই চেষ্টাই তো আমি করছি। নিজের অনুভূতিকে নিজের মধ্যে দাফন করে রেখেছি। এতে সাফায়েতের তো কোনো দোষ নেই। ঈশ্বর যথেষ্ট ভালো নেই। সাফায়েতেরও তো নিজস্ব অনুভূতি আছে, আমি তাকে জানাতে পারিনি, এটা আমার ব্যর্থ। না না, এখন তাদের সুখে নজর দেওয়া উচিত হবে না। এসব বলে নিজেকে বোঝালো তোহা। তবে তখনও তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নিজের সিদ্ধান্ত নিয়ে সে এখন দোটানায় ভুগছে। প্রতিনিয়ত পছন্দের মানুষকে অন্যজনের পাশে দেখে একপাক্ষিক প্রণয়ের অনলে দগ্ধ হয়ে যাচ্ছে সে। সাফায়েতের অ্যাক্সিডেন্টের খবর শুনে ধরফর করে শোয়া থেকে উঠে বসল তোহা। কোনোভাবে পোশাকটা পাল্টে হসপিটালে ছুটে এসেছে সে। সাফায়েতের বাবা মা থেকে জানতে পারল তার জন্য এক ব্যাগ রক্ত লাগবে। যেহেতু আগেও সে সাফায়েতকে রক্ত দিয়েছিল, তাই এবারও সে দেবে বলে ঠিক করল। রক্ত দিয়ে কিছু সময় বিশ্রাম নিল তোহা। সাফায়েতের সাথে দেখা করবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিল সে। বেশ কিছু সময় চিন্তা করার পর সিদ্ধান্ত নিল সে যাবে। সাফায়েতের জন্য বরাদ্দ কেবিনের সামনে এসে দাঁড়ালো তোহা। দরজার অপর পারের দৃশ্য দেখে হৃদয় থমকে গেল তার। সাফায়েতের বুকে মাথা দিয়ে আছে ইশারা। তোহা আবারও দ্বিধায় পড়ে গেল, ভাবতে লাগলো তার যাওয়া উচিত হবে না। সাফায়েতকে ঘুমিয়ে থাকতে দেখে নিঃশব্দে ভিতরে প্রবেশ করলো। ইশারার সামনে এসে বুঝতে পারল সেও ঘুমিয়ে তলিয়ে গিয়েছে। চোখের কোণে জল শুকিয়ে তার ছাপ সৃষ্ট হয়ে ফুটে উঠেছে।
এই দৃশ্য দেখে তোহার একদিকে কষ্ট হচ্ছে, অন্যদিকে সাফায়েতকে ভালো আছে ভেবে খুশিও হচ্ছে। হালকা হাতে সাফায়েতের মাথায় হাত বুলিয়ে দিল সে। বেরিয়ে আসার পর তার নজর পড়ল ইশারার গলায় থাকা লকেটটার দিকে। সূক্ষ্ম চোখে তা পরখ করে দেখে দেখে বুঝতে পারল এটা তাকে সাফায়েত দিয়েছে, কারণ বেশ কিছু মাস আগে সে এটার ছবি সাফায়েতের ফোনে দেখেছিল। তবে সাফায়েত তাকে এই বিষয়ে কোনো কথা বলেনি। ঠোঁটে কষ্টমাখা রেখে তোহা বিড়বিড় করে বলল, তোদের মাঝে আমার উপস্থিতি না চাইলে আমি আসবো না রে। একে বরং আমারই ভালো। এই বিরহের দহনে কম পুড়তে হবে। মিথ্যা বলবো না, তোদের একসাথে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। মাঝে মাঝে ঈশ্বরকে হিংসেও হয় বটে। তবে যাই হোক না কেন, আমি যতই না পাওয়ার বেদনায় তলিয়ে যাই তাতে কোনো সমস্যা নেই। আমার একটাই চাওয়া, তুই যেন ভালো থাকিস, সেটা যার সাথেই হোক।